ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আশা করতেছি আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। আমার সাথেই থাকুন আপনারা। হ্যাঁ কার ভাই এই আপন আপন এই আপন এখানে সবাই বসে আলাপ করতেছে। এই প্যান্ডেলের প্রোগ্রাম হবে। লোকজন কই? এই কি ব্যাপার? রোজি তোমাদের কি 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 খাও বাবা তুমি? ছেলে সিঙ্গারা খাও? তোমার সিঙ্গারা কে দিল? ও, তোমার মা সিঙ্গারা দিতেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে আসলাম। এই প্যান্ডেলে প্রোগ্রামটা হবে। এই হলো আমার কাকিদের বাড়ি, যে মারা গেছে, পলাশদের বাড়ি বা পুলিন কাকাদের বাড়ি আর কি। এইখানে এই যে ওনার বাড়ি। এবার আমরা খাওয়া দাওয়া রান্না বান্না কি হইতেছে সেটা একটু দেখার জন্য আগাইতেছি। আবার একটু জিজ্ঞাসা করি কি রান্না করতেছে। কি কি আয়োজন হইতেছে দুলাভাইরে জিজ্ঞেস করি, তাহলে মানে বলেন কিরকম রান্না বান্না হইতেছে, কি রান্না বান্না করতেছেন বলেন দেখি একটু। হ্যাঁ, খুব ভালো। ভালো। কি কি রান্না হইতেছে কোন? গরুর গোশ, মুরগির গোশ, ডাল আর মালিশ। ও আচ্ছা, যাক আমরা একটু বিয়ে রান্না বান্না ভালো হইতেছে। আমাদের বাবুসে আজকে আক্তার সাহেব কিরকম রান্না বান্না হইতেছে? ভালোই হচ্ছে। অলরেডি অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। দেখি একটা দেখানো যায় কিনা। দেখি পিয়া, এটা কি রান্না হইলো? এটা কিসের মাংস পিয়াই? গরুর মাংস। গরুর মাংস। হ্যাঁ, এই যে কাকা সেই ভোরবেলায় রওনা হয়ে এসে বাড়িতে এসে আবার একটু গোসল টোসল করে আবার চলে আসছে। আবার ফরিদপুর থেকে আসার সময় ফরিদপুর থেকে বাপ্পিকে নিয়ে আসছে সাথে করে, নামতেছে। একটু আলাপ বিনিময় করেছে, বিনিময় হবে। অনেকদিন পরে দেখা বাপ্পির সাথে আমাদের। ফরিদপুরের ওপর দিয়ে যাওয়া হয়, কিন্তু ফরিদপুর সাধারণত নামা হয় না। কাকার সাথে কাকার এক ফ্রেন্ডও আসছে। সবাই আলাপ আলোচনা করতেছে। এই যে আমরা আবার কবরস্থানে চলে আসছি। কবরস্থানে এসে কাকির কবরে একটু মোমবাতি, একটু ফুল টুল দিয়ে তারপরে আমরা আবার অনুষ্ঠানের আগে এই কাজটা করতে হবে। প্রোগ্রাম শুরু হয়ে গেলে আবার সন্ধ্যাবেলায় দেওয়া যেতে পারে কবরস্থানে। ফুল টুল দিয়ে মোম টোম দিয়ে আমরা আবার প্রোগ্রামে ফিরবো।
বাবা কখন এসো বাবুল ও। এটা তোমার শ্বশুর শাশুড়ি? বাহ মা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও। ওই যে ফুল টুল দিয়ে একটু ছবি টবি তুলবো আমরা এই জায়গায়, তুলে তারপরে চলে যাবো আমরা কেন অনুষ্ঠানে। আবার হয়ে গেছে? এত শ্বাসকষ্ট করে কেন? ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দাও। আস্তে আস্তে দিও। আমাদের চল্লিশে প্রোগ্রাম বর্ণালী কাকির প্রোগ্রামের পর্যায়ে এসে কবরস্থানের কাকির কোনটা কুঞ্চি পড়ি? কবরে ফুল দিয়ে তারপরে আমরা অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যারা সাহিত্য হয়েছেন এখানে তাদের খবর একটু দেখে থেকে সবাই আমরা আসলে খুব বেশি একটা আশা করি না, তো আমরা ভুলে গেছি কার কোন কবর কার কোনটা সেটা একটু জিজ্ঞেস করতেছি। এই যে ফুল টুল দেওয়া শেষ, তারপরে আমরা ছবি তোলার পরে চলে যাবো মেন প্রোগ্রামে। এই যে প্রোগ্রাম শুরুর পর্যায়ে, এখনো শুরু হয় নাই, আশা করতেছি কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। শুধু একটু লেট হয়ে গেল, পুরোহিতরা আসতেও লেট করছে। 11টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শুরু হইতে হইতে 12টা বেজে গেল। পুরোহিতরা আসছে, আসতে একটু লেট হয়েছে ওনাদের। আশা করতেছি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মোটামুটি ভালো গরম ছিল, যদি অন্যান্য ইয়ের দিনের মতো গরম পড়তো বা রোদ উঠতো তাহলে পরে অবস্থা খুব খারাপই ছিল, কারণ মেঘলা আকাশে জন্য আমরা শুধু সুস্থিতে আবার একটু রান্না বান্নার খবর নিতে আসলাম। কিরম রান্না হচ্ছে? কি এটা কি রান্না হচ্ছে? মুরগি? ও এখন দা এত মানুষ সুন্দর করে ঘোনা করলাম, কি দেখা যায় আমার কি আছে? ভালো দেখা যাবে, সমস্যা নেই। আমার কিন্তু কালার সুন্দর আসবে। একটু ভালো বোঝা আছে না, বোঝা আছে, সমস্যা নেই। আমি দেখতেছি, সমস্যা নেই। আমরা যেমন কেন মামু দাঁড়াও,
বলো যে কিরকম এখানে দাঁড়াও ওই জায়গায় একটু সাইড করে বাচ্চা তারা এইভাবেই তার মাকে প্রতিটি বছর স্মরণের মধ্যে দিয়ে রাখেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমার ছেলেরা বলবেন। আমি এতটুকু বলেই আমি শেষ করতে চাই। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করি। আমরা এই সময় 13 সংখ্যা গান করব। গান বই যদি থাকে 13। এখন এসো সবার মাঝারে, এসো চার পদ পবিত্র আত্মা প্রদানে শুদ্ধ কর দাসগণে, বাড়াও তব তথ্য জ্ঞানে, বাড়াও তব তথ্য জ্ঞানে। মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। কারণ স্বর্গ তোমার সিংহাসন, এই পৃথিবী তোমার পবিত্র পাদপীঠ। আমরা তোমার ভক্ত দাস দাসী তোমার পবিত্র পায়ের নিচে বসে আজকে এই 40 সভা করছি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের মাঝে আছো এবং সর্বক্ষেত্রে তোমার দয়া, তোমার অনুগ্রহ এবং তোমার সেই পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করে চলেছ। যেন আমরা ভক্তিতে নম্রতায় যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকে প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করতে চাই এই পরিবারের জন্য প্রভু। এই পরিবার তোমার পরিবার প্রভু, তোমার বিশ্বাসী পরিবার। এই কঠিন জিনিস, অনেকের থেকে অনেক কিছু থেকে আমরা রেহাই পেতে পারি, কিন্তু এই মৃত্যু থেকে কোনো জীবের রেহাই নেই। জন্ম যার হবে, মৃত্যু তার হওয়াই লাগবে, এটাই বিধান। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, ঈশ্বর আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা, আমাদের অনেক কি বলবো, একটা এই বৌদি সম্বন্ধে কথা বলতে গেলে আগেও সবসময় বলতাম, কখনো কোনো সুযোগ পাইলেই, যে সেটা আজও বলছে। বৌদি কালীগঞ্জে বাড়ি, তো পুলিন্দা আপনারা জানেন তার সম্বন্ধে। সে যখন আসতো ফিরে এসে বললো সে বিয়ে করছে, তার বউ কালীগঞ্জে। আমি হোস্টেলে থাকি কুষ্টিয়াতে, আমার বোন নীনা থাকে বল্লভপুর হোস্টেলে। আমরা থাকতাম তখন এখানে এই চৌধুরী না, এখানে যে আমাদের দিদিমা ছিলেন মিসেস, এই দিদিমার বাড়ি যেটা, হ্যাঁ মন্ডল, ওনার বাড়িতে আমরা তখন থাকি। সেই সময়ের কথা, এখন সেই বউ আনতে যেতে হবে, কে যাবে? ছোট হিসাবে আমাকে আর আমার ওই বোন নীলাকে সিলেক্ট করা হলো, একজন মেয়ে থাকা দরকার। আর সঙ্গে কে গেছিল আমি আপনার মনে নেই, বৌদি গেছিল। আচ্ছা, তো যাওয়ার পরে সেই বাড়িতে কালীগঞ্জে প্রথম গেলাম। তো যেটা আমি শর্টে বলি একটু, সেটা হলো যাওয়ার পরে ওখানে অনেক আলোচনা, আসবে কি আসবে না, তারা এখানে তাদের মেয়েকে পাঠাবে কি পাঠাবে না, এই নিয়ে অনেক আলোচনা। এক পর্যায়ে আমরা যখন খুব দাসরো বান্দা আমরা তো নিয়েই যাব, তখন বৌদিকে ডাকা হলো, তাকে ডেকে সবার সামনেই তাকে জিজ্ঞাসা করা হলো, দেখো কাকাই তো গার্জিয়ান, সে কাকা তাকে জিজ্ঞাসা করলো যে এই যে দেখো মা, তুমি আমাদের মেয়ে, ওনারা নিতে আসছে, তোমার খাওয়া দাওয়ার পড়া সব সারা জীবনে আমরা চালাতে পারবো, কিন্তু তোমার ইজ্জতের দাম তো আমরা দিতে পারবো না। তুমি যদি যেতে চাও তাহলে তুমিই বলো কি করবা। তখন সে বললো, আমি নাড়ালো, আমি যাব। সেই বৌদিকে আমরা নিয়ে আসলাম।
আনার পরে আরেকটা ঘটনা বলি, আনার পরে যেটা হলো তখন অনেক যারা থাকতো ওই পারে, মুসলিম পাড়ার ওই পাশে জায়গাটায় নিয়ে আসলাম, ওই বাড়িতে উঠানো হলো। কিন্তু রাতে সন্ধ্যার সময় অনিল দাই তার ইচ্ছা অনুযায়ী সেগুলো রাতে এখানে রাখা যাবে না, কারণ তার একটু সংকোচ যে আবার সে তাকে এনে আমাদের এই বাড়িতে, আমাদের সাথে এই দিদিমার বাড়িতে রাতে এখানে বেশ কয়েকদিন অবস্থান করছিলেন। তারপর একটা পর্যায়ে আমি হোস্টেলে চলে গেছি, মনে নাই। কিন্তু এই যে স্মৃতিটা আমার সারা জীবনের একটা স্মৃতি, এই বৌদি কোনো দিন আমার নাম ধরে ডাকে নাই। তাই বাড়িতে আসলে ভাইরি ছাড়া সে কখনো ডাকতো না। এত নরম মনের একটা মানুষ পৃথিবীতে আমি দেখিনি, যার মধ্যে কোনো রাগ নাই, যে কোনো উত্তেজিত হলো না। রাগ হতো কিনা আমি ছেলে মেয়ের সাথে আমি জানি না, কিন্তু আমি আমার এই দৃষ্টিতে কখনো দেখিনি তাকে রাগ হতে। আর এমন একটা মানুষ যে কি বলবো, যার আজকে আমরা তাড়াতাড়ি তাকে হারাবো, এটা কল্পনার অতীত। তার তো এমন কোনো বয়স হয় না, আমার মনে হয় আমার থেকে তার বয়স কম হবে হয়তোবা। আজকে তাকে আমরা তার স্মৃতিচারণ সভা করতেছি। এইটাই, এই যে অনিল একটু আগে বলে গেল যে পৃথিবীটা তো এরকমই জায়গা যে কাকে কারো পক্ষেই সম্ভব না, সবাইকে ওই জায়গা যেতে হবে, আমাদেরকে যেতে হবে। কিন্তু আগে পরে আজকে আমাদের বলতে আমাদের মাঝে নেই। কিন্তু একটা জিনিস আমরা পুলিন্দা খবর জানি, কিন্তু তার যে তিনটে রত্ন, তার তিনটে ছেলে, সত্যি আমি তাদেরকে দেখি, যত দেখি অবাক হই। পলাশ, তিতাস এবং তার আর এক ছোট ছেলে, এরা ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকতো, এই আমি এই আশীর্বাদটা কিন্তু আর কারোর মধ্যে দিয়ে আসে নাই, তার মায়ের মধ্যে থেকে এসেছে। এটা আমি ড্যাম শিওর বলতে পারি যে তার মা যে টাইপের মানুষ ছিল, এবং তার জন্য আজকে এই 3 সন্তান, বাবার কথা ঠিক আছে আমি বলতে, এই যে 3টে সন্তান আজকে তারা লেখাপড়া শিখেছে, মানুষ হয়েছে। এবং তারা, আমি তাহলে একটা কথা বলি, তিতাস তাকে চাকরির জন্য আমি একটা জায়গায় লাগিয়ে দিয়েছিলাম মধ্যে, এমন নাসারো বান্দা, সেখান থেকে সে আজও সেখানে আছে এবং সে দিন দিন সেখানে উন্নতি করছে। ওইরকম একটা জায়গা থেকে এত তাড়াতাড়ি মানে নিজেকে দাঁড় করানো সত্যি একটা কঠিন জায়গা, কিন্তু তিতাস সেখানে এখনো লেগে আসছে এবং সে ভালো করছে। এইরকম আর কি আমার বিশ্বাস করি। তারা পলাশ তো ভালো কাজ করছে, আমার জানি পলাশের খবর, এবং তারা মনের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে তারা অনেক অগ্রগামী। আমি তাদের জন্য সত্যি, আমরা তার মায়াকে এই সময় স্মরণ করি যে এমন মা হয়তো কোনোদিন ছেলেদের রাও করে নাই, বকে নাই, ঝোঁকে নাই, কিচ্ছু করে নাই। অনেক মারা আছে ছেলেদের তাদের মানুষ করতে, যে মারা ধরা অনেক কিছু করে, কিন্তু তার মা কোনোদিন এটা করছে বলে আমার মনে হয় না। ঈশ্বরের আশীর্বাদ থাকলে এটাই আধার ঘুচে যাবে সব আমার দুদিনের তরে সে খেলা ঘর মৃত্যুর হুঙ্কারে যাবে ভেঙে চুরে, রবে না কিছু বিশ্ব দুনিয়া, রবে না কিছু বিশ্ব দুনিয়া, রবে না কিছু বিশ্ব আমার মায়ের প্রয়াত মিসেস বর্ণালী মণ্ডলের 40তম দিনের স্মরণে স্মরণ সভা। মূলত গতকাল 9 তারিখ আমার মায়ের 40 দিন পূর্ণ হয়, কিন্তু সকলের সুবিধার্থে, আমাদেরও সুবিধার্থে, আমরা যেহেতু সবাই ঢাকাতে থাকি, আমরা সবাই চাকরি করি, সেই সুবিধার্থে আজকে দিনটা আমরা ঠিক করি এবং আমাদের সবাই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছেন। এজন্য বিশেষভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আরেকটা বিষয় না বললেই নাই,
আমরা মা যেদিন মারা যায়, যেদিনকে আমরা মাটি দিই, আমাদের চার্চে যখন অনুষ্ঠান করি আমরা, সেই সময় আসলে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে যারা আপনারা আমার মাকে মাটি দিতে এসেছেন, আমরা আসলে ধন্যবাদ দিতে পারি নাই আপনাদেরকে। আর সেই মন মানসিকতাও সেই সময় আমাদের ছিল না পরিবারের পক্ষ থেকে। আজকে আমরা খুব শ্রদ্ধা ভরে তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসেছিলেন যারা মাটি দিতে, তাদেরকে ধন্যবাদ। এবং সেই সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের কথাই তাকে সাড়া দিয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের পুরোহিত বর্গ, যে কয়েকজন আমরা পেয়েছি, আমরা সত্যিই গর্বিত যে আমাদের কুষ্টিয়া ডায়াসিসের বল্লভপুর ডিনারে অলমোস্ট সবাইকে আমরা পেয়েছি। একজন আমরা পাই নাই, রতনপুরের পুরোহিত, তার পারিবারিক, তার নিজেরই মা মারা গেছে, সেই জন্য তার গ্রামের বাড়িতে আছে। আমরা তাকে পেলে আমরা আরো খুশি হইতাম যে আমাদের কুষ্টিয়া বল্লভপুর ডিনারে সকলকে আমরা পাইতাম। যাই হোক, আর দুটি কথা না বললে নয় মায়ের সম্পর্কে। আসলে মা তো মায়ের তো কোনো তুলনা হয় না। আমার মার সম্পর্কে তো আমি বলতে শেষ করতে পারবো না, কেননা আমার মা আমার কাছে ভালো, সে যথেষ্ট ভালো এবং খুব ভালো মনের মানুষ, এবং সত্যিকার অর্থে সে একটা মা ছিল। যার জন্য আমার মার সম্পর্কে আমি বলবো না, আমার মার সম্পর্কে বলতে গেলে আপনারা আরো ভালো বলতে পারবেন। যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতেছি না। আজকে এমনি সবাই শুরু করতে আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেছে। 11টায় টাইম দেওয়া ছিল, আমরা 12টায় শুরু করছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আবারও বিদ্যাসাগরকে ধন্যবাদ জানাই আমার এই ছোট বক্তব্য শেষ করতেছি। তারপরে আজকের এই 40 দিনের স্মরণ সভার সম্মানিত পরিচালক আমাদের প্যারিশ পুরোহিত রেভারেন্ড দীপক উজ্জ্বল বিশ্বাস, উপস্থিত আছেন ডিন সাহেব রেভারেন্ড মৃত্যুঞ্জয় মণ্ডল, উপস্থিত আছেন কর্নেলিয়াস মণ্ডল, উপস্থিত আছেন আমাদের চার্চের প্রাক্তন পুরোহিত, অল্প কিছুদিন আগেও যিনি আমাদের সেবা দিয়েছেন, আবার হয়তো কোনো একদিন সেবা দিতে আসবেন। অত্যন্ত প্রাণোচ্ছল, অত্যন্ত বন্ধুবৎসল রেভারেন্ড আশিস মণ্ডল। উপস্থিত আছেন আমাদের চার্চের অত্যন্ত সুদক্ষ, যোগ্য আমাদের ক্যাটেকিস্ট। আমরা ভালোকে ভালো বলি না, খারাপকেও ভালো বলি। আমরা মানুষের যোগ্যতাকে, দক্ষতাকে তুলে ধরি না। উপস্থিত আছেন মিস্টার পলাশ মণ্ডল, যিনি আমাদের এখানে ক্যাটেকিস্টের দায়িত্ব পালন করে গেছেন। উপস্থিত আছেন প্রাক্তন ক্যাটেকিস্ট, এখানে 2 বার দায়িত্ব পালন করেছেন মিস্টার স্বাধীন সরকার। অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে বৃষ্টিতে সারা রাত ভিজে এই মণ্ডলীতে কাজ করে গেছেন। আমি আপনাদের সকলের প্রতি বর্তমান পাস্টোরেট কমিটির সম্পাদক এবং এই মণ্ডলীর প্রতিষ্ঠাতাদের উত্তর পুরুষ হিসাবে আপনাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়, বক্তৃতার অনেক বিষয় আছে, বক্তৃতা দিতে গেলে অনেক সময় যাবে। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র বর্ণালীর জন্য। বর্ণালী আমাদের এই মণ্ডলীর একজন সম্মানিতা সদস্য ছিলেন। অত্যন্ত নিরীহ প্রকৃতির, বন্ধুবৎসল, অতিথি বৎসল, কোনোদিন মুখ কালো করতে দেখিনি। তার সম্পর্কে কেউ কোনোদিন অভিযোগ করেনি। অনেকের সম্পর্কে অনেক অভিযোগ করে, কিন্তু বর্ণালী সম্পর্কে কেউ কোনোদিন অভিযোগ করতে আসেনি। কি আশ্চর্য!
দেখা হলে দাদা ঘরে আসবেন না? ঘরে আসলে দাদা বসবেন না? আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ, তারা মনে করে কি যে চিকিৎসকরা অসুস্থ হলেই মানুষকে বাঁচিয়ে তুলতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা লক্ষ্য করবেন যে রোগী মারা গেলে হাসপাতাল ভাঙচুর হয়, ডাক্তারদের মারধর করা হয়, লাঞ্ছিত করা হয়। আমি এরকম কয়েকবার ফেস করেছি। যেহেতু আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, দীর্ঘদিন ধরে সভাপতি আছি, আমি ডাক্তারদের সভাপতি। চুয়াডাঙ্গা জেলায় যত ডাক্তার আছে তারা সব আমার নিয়ন্ত্রণে, সব আমার সদস্য। কোনো কিছু হলেই আমাকে টেলিফোন করে, দাদা এটা হয়েছে, আমি ছুটে যাই রাতের অন্ধকারে, গিয়ে গন্ডগোল থামাই, পুলিশ নিয়ে গিয়ে আসামি ধরি। এইটা আমাদের ভুল ধারণা যে অসুস্থ হলে ডাক্তার চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। যদি তাই হতো তাহলে ওই ডাক্তার সাহেব যখন অসুখ হয় তখন উনি বেঁচে থাকেন, উনি মরেন না কেন? উনিও তো মারা যান, উনিও তো মারা যান। অনেক চিকিৎসক আমাদের সামনে, আমার সামনে গত কিছুদিন আগে, কয়েক মাস আগে ডাক্তার, আমার সহকর্মী প্রাণ ত্যাগ করে। বর্ণালীর যে অসুখ হয়েছিল সেটার নাম হচ্ছে মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন ডিজিজ হচ্ছে যে আমি এই যে হাত তুললাম, এই হাত তুললাম, আমি মাথা নিচু করলাম, আমি পা তুললাম, আমি হেঁটে গেলাম, এটা হচ্ছে মোটর নিউরনের কাজ। নিউরন মানে হচ্ছে নার্ভকে নিউরন কাজ, নার্ভ মানে স্নায়ু। এই মোটর হচ্ছে, এটা দুই রকম স্নায়ু আছে, মোটর আর সেন্সরি। মোটর হচ্ছে যা কাজ করে, আর সেন্সরি হচ্ছে আমার এখানে, এখন এই যে এখানে আমি হাত দিয়েছি, আমার হাতটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই অনুভূতিটাই হচ্ছে সেন্সরি। তার হয়েছিল মোটর নিউরন ডিজিজ। এবং বাংলাদেশে একজন প্রখ্যাত চিকিৎসক প্রফেসর কাজীউদ্দিন মোহাম্মদ, আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তাকে আমরা বেশ কয়েকজন, এখানে একজন ডাক্তার দেখালাম, ঢাকায় আরও ডাক্তার দেখানো হলো, কিছুই যখন হয় না, সুস্থ হয় না, পলাশ আমার যোগাযোগ করলো যে যেটা কী করি। আমি বললাম যে দিন মোহাম্মদের কাছে নিয়ে যান। ওরা দিন মোহাম্মদের কাছে নিয়ে গেল। প্রফেসর দিন মোহাম্মদ দেখে একটা পরীক্ষা দিল, পরীক্ষা করে আসার পরে লিখে দিল মোটর নিউরন ডিজিজ। ওদের বলে দিল যে এই রোগের পরিণতি কী হবে। এই রোগের চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এই রোগে অবধারিত মৃত্যু। তবে আমি এবং আমার ছেলে দুইজন করলাম যে মোটর নিউরন ডিজিজে তো এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করার কথা না, আরও তার কষ্ট পেতে হতো। কিন্তু তার আসলে এই মোটর নিউরন ডিজিজে আসলে মানুষ মরে কি জন্য? মানুষ মারা যায় এই মোটর নিউরন ডিজিজ, যেহেতু হাত পা নড়াচড়া করতে পারে না, ওই পায়ে রক্ত জমে যায়, থ্রম্বোসিস হয়। এই থ্রম্বোসিস ব্রেনে যায়, মানে থ্রম্বোসিস মানে রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বেঁধে যায়। পা অনেকদিন যদি সচল না থাকে, না চলে, আপনিও যদি সারাদিন বিছনায় শুয়ে থাকেন, 1 মাস 1.5 মাস ধরে বিছনায় শুয়ে থাকেন, তবে দেখা যাবে যে একসময় আপনি শেষ। কারণ আপনার ওই পায়ে রক্ত জমাট বেঁধে ব্রেনে যাবে, ব্রেনে গিয়ে ব্রেনটা অপেক্ষা করে আপনাকে শেষ করবে। আমাদের ধারণা সম্ভবত এটাই তার হয়েছিল, এটা হয়। এটা খুব কমন, খুব সাধারণ রোগ, এইসব রোগীরা এইভাবেই যায়। এই মোটর নিউরন ডিজিজের কোনো চিকিৎসা নাই, আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এই পর্যন্ত চিকিৎসা আবিষ্কৃত হয়নি। এবং সেই রোগেই আমাদের বর্ণালী মৃত্যুবরণ করেছে। বর্ণালী সম্পর্কে অনেক কথা বলা যায়, অনেক কিছু বলা আছে। এখন তো মণ্ডলীতে কি হয়, রবিবারে উপাসনায় লোক পাওয়া যায়, সব চার্চে, সমস্ত চার্চে 2 জন 5 জন 10 জন থাকে। মহিলা সমিতি ডাকলে, যারা মহিলা সমিতি ডাকে তারা ঘন্টা দিয়ে বসে থাকে, 1-1.5 ঘন্টা পরে 1 জন 2 জন করে আসে। মানুষের মধ্যে এই, আমি জানি না কেন এটা হচ্ছে। আমাদের এখানে পুরোহিতবর্গ আছেন, আমাদের বিশপ মহোদয়রা আছেন, তারা হয়তো এটা গবেষণা করবেন বা বলবেন। আমরা যেটা বুঝি সেটা তো আমাদের পক্ষে মানে ওপেনলি বলা সম্ভব না, আলোচনার টেবিলে বলা। মানুষের মানে একটা ধর্মকর্ম সম্পর্কে, সব ধর্ম সম্পর্কে, বেশিরভাগ ধর্মকর্ম সম্পর্কেই মানুষের মানে একটা অনীহা, উদাসীনতা। ধর্মকর্ম করে কি হবে? ও গির্জে গিয়ে কি হবে? কি পাই গির্জে গেলাম? ও প্রার্থনা সবাই গিয়ে কি হবে? ওর মহিলা সমিতি সবাই গিয়ে কি হবে?
এরকম একটা মানুষের মনে একটা এসছে। এবং এর আরো একটা কারণ আছে যে বিভিন্ন এই মণ্ডলীতে 18 শতক বা 19 শতকে এই অঞ্চলে, অত্র অঞ্চলে, আমি রতনপুর, বল্লভপুর, কারপাইডাঙ্গা, নিত্যানন্দপুর, খেজুরা, দর্শনার কথা বলবো। এইসব অঞ্চলে 19 এবং 18 শতকে আমাদের এই যে মণ্ডলী সিএমএস, চার্চ মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা হয়। এটা অ্যাংলিকান চার্চ। এই অ্যাংলিকান চার্চের প্রতিষ্ঠা হয়েছিল, এই অঞ্চলে কোনো চার্চ ছিল না। এখন আছে এজি, এখন আছে মেথডিস্ট, এখন আছে রোমান ক্যাথলিক, এখন আছে প্রেসবিটেরিয়ান, আবার ইদানিং শুনছি আবার এখন একটা হচ্ছে যে কি অনলাইন মিনিস্ট্রি। এসব কেউ ছিল না। আমার ঠাকুরদাদার বাবা স্বর্গীয় বিধুভূষণ চৌধুরী ওই অত্র অঞ্চলে হ্যাঁ না, এটা সবাই এরকম বলে, প্রথম প্রথম বলে এটা কোনো চার্চ না, এটা আমরা প্রচার করি। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভেন্টিস্ট চার্চের, অ্যাডভেন্টিস্ট চার্চের ওই অঞ্চলে অ্যাডভেন্টিস্ট চার্চ নেই। আমি বলে গেলাম, আমি দেখতে পাবো কিনা আমি জানি না। অদূর ভবিষ্যতে দেখবেন যে এই অনলাইন মিনিস্ট্রি ওই অঞ্চলে শনিবার চার্চ প্রতিষ্ঠা করে। এটা আপনাকে বলে গেলাম, আপনি দেখতে পাবেন বা অন্য যে কেউ দেখতে পাবে। তবে আমাদের আছে চার্চ আছে, হ্যাঁ, বল্লভপুরে চার্চ আছে, মাঠ পাড়ায়। চার্চ প্রতিষ্ঠা, এটা চার্চ প্রতিষ্ঠার পূর্ব লক্ষ্য, পূর্ব সূত্র, এটা চার্চ প্রতিষ্ঠার পূর্ব সূত্র। এইগুলা নিয়ে আমাদের, আমি এটা শিখতে আসছি, এইগুলা নিয়ে আসছি। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি। আপনার বক্তব্যের সময় আপনি বলবেন, আমি আপনার বক্তব্যের সময় নিশ্চয়ই ইন্টারাপ্ট করবো না। ডোন্ট ইন্টারাপ্ট মি, দিস ইজ নট এটিকেট, দিস ইজ নট এটিকেট। আমি যে কোনো কথা বলতে পারি। আমি কেন বলছি, বিভিন্ন মণ্ডলী আসছে, বিভিন্ন মণ্ডলী যাচ্ছে, কিন্তু বর্ণালী বা পুলির বা তার ছেলেরা, খোকন, সুনীলদা, এখানে যারা আছেন, তারা কোনোদিন এই মণ্ডলী ছেড়ে তারা অন্য কোনো জায়গায় যায় না। তাদের মধ্যে অনেক প্রলোভন ছিল, তারা অনেক, এখন তো তাদের অবস্থা অনেক ভালো, অর্থনৈতিক অবস্থা। একদিন তাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল। এই বর্ণালী তার স্বামী এবং তার 3 সন্তানকে কিভাবে মানুষ করেছে আমি নিজ চোখে দেখেছি। আমি প্রথম 1 নম্বর সাক্ষী, আমার মা 1 নম্বর সাক্ষী, আমি 2 নম্বর সাক্ষী। কিভাবে সে এই সন্তানদের মানুষ করেছে, কিভাবে এই সন্তানদের মানুষ করেছে। মায়ের ভূমিকার কথা আপনারা বলছেন, কিন্তু সে যে, আমি বলবো, একজন আদর্শ মা ছিল, একজন আদর্শ মা সব দিক থেকে। 3 ছেলেকেই লেখাপড়া শিখিয়েছে। সে হয়তো খুব বেশি একটা লেখাপড়া জানতো না, কিন্তু লেখাপড়ার প্রতি, শিক্ষার প্রতি তার অত্যন্ত আগ্রহ ছিল। আজকে আমি আমার মণ্ডলীতে এখানে যে মায়েরা আছেন সবাইকে বলি যে আপনার সন্তানকে টাকা দেবেন না, মোবাইল দেবেন না, অন্য কোনো কিছু দেবেন না, শিক্ষা দেবেন। আপনি শিক্ষা দিয়ে দেন, দেখেন তারা আজকে পলাশ, আজকে তিতাস, সৌরভ তো এখনো ছাত্র, কিন্তু এরা প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলবো খেজুরাই থেকে, এই নিভৃত পল্লীতে থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করি না। আমরা অনেক প্রচার করি, অনেক কিছু করি, কিন্তু আমাদের জীবনের ধর্মতত্ত্বকে প্রচার করতে হবে। আমরা জীবনের ধর্মতত্ত্ব গল্প করি। তারপরে আমার কারবাসডাঙ্গা থেকে পুরুষ জীবন শুরু, এবং সেই সুবাদে এই খেজুরাতে আসা যাওয়া ছিল। অনেক ইতিহাস, অনেক স্মৃতি আছে এখানকার। সংক্ষেপে বলতে চাই যে স্বাধীনদা এখানে আছে। স্বাধীনদা আমার সাথে কারবাসডাঙ্গাতে ক্যাটেকিস্ট হিসেবে ছিলেন। তারপরে আমরা এই গ্রামে আসি। এখানে দেখলাম যে নার্সারিতে গ্রামটা অন্ধকার এবং জঙ্গল এবং কিছু বাড়ি আছে বিক্ষিপ্তভাবে, তাই সবাই সেইভাবে এই ছোট্ট প্রশ্নে আসা যাওয়া করে। এবং পুলিন্দা বা কেউ এখানে তারা নিজেরা সাপ্তাহিক উপাসনাটা তারা করতো, এবং সেই সময় এখানে আসা যাওয়া ছিল। তখন আমরা এখানে আসলাম, এসে দেখলাম যে পরিস্থিতি। তখন এসপি চৌধুরী উনি চুয়াডাঙ্গায় থাকতেন। একদিন বিশ্ব বারের সাথে ওনার বাড়িতে আমরা গেলাম, গিয়ে আলোচনায় যে এখানে একটা ঘর করা যায় কিনা। এবং তার আগে অনেক ইতিহাস আছে, আমাদের স্বাধীনতাকে এখানে পাঠাইলাম।
এখানে একটা ছোট্ট মাটির ঘর ছিল, সেই মাটির ঘরে জল পড়তো, সেখানে আমি পরে এসে সেখানে আবার সেটা দিয়ে তাম্বু দেওয়া হয়েছে, সেখানে তাম্বু দিয়ে সেখানে তাকে রাখা হয়েছিল। এইভাবে এখানকার এই ক্যাটেকিস্টাসের ইতিহাস। আর সেই সুবাদে আমরা এখানে আসতাম, এবং পুলিন্দা যেহেতু একটু যুবক বয়স ছিল এবং আমার সাথে তার অনেক সময় মতে মিলত, এই জন্য তার সাথে অনেক পরামর্শ করতাম। এবং যেহেতু এসপি চৌধুরী দূরে থাকতো, এখানে আসলে তাকে আমরা বেশি পাইতাম। এবং তার বড় ভাই ছিল, তো মারা গেছে, তাকে শ্রদ্ধা জানাই। এবং এইভাবে এসে আমরা তখন স্বাধীনতা এখানে আসে নাই, আমি মাঝে মাঝে আসতাম গির্জা করতে, রাতে সভা থাকলে আসতাম। এবং রাতে সভা থাকলে থাকবো কোথায়, এটা চিন্তার বিষয় ছিল। প্রথমে আমি থাকতাম ওই ফুলতাদের বাসায়, ওই দিনেদার ফুলতাদের বাসায় থাকতাম। ওই ফুলতা আমার বোন হতো, মাস্টার বোন, তাই সেই সুবাদে ওখানে থাকতাম। এবং বুলিন্দা বললো যে আপনি এখানে সভা করে ওখানে কেন থাকবেন, আমি কোথায় থাকবো, আপনি আমার বারান্দায় ঘুমাবেন। তখন মাঝে মাঝে এসে ওনার ওই ঘরে ঘুমাইতাম। তখন বৌদি আমাকে নিজে হাতে রান্না করে খাওয়ানো, রাতে যে আপ্যায়ন এগুলো করতো। এবং এখানে যখন আমি প্রথম এসেছি, তখন পুলিন্দা এবং পুলিন্দার স্ত্রী আমাকে এই বাড়ি কটা ঘোরাইছিল, আমি চিনতাম না, তখন নতুন এসেছি। পুলিন্দা এবং পুলিন্দার স্ত্রী আমাকে কয়টা বাড়ি আছে আমাকে নিয়ে গেল। আর পুলিন্দাকে চিনতাম যে তার ছেলে পলাশ আমার হোস্টেলে থাকতো কাপড় জমাতে, উনি মাঝে মাঝে যেত, ও মা যেত, সেই জন্য তাদের সাথে একটা আন্তরিকতা ছিল। যাক, এখানে এসে পুলিন্দার স্ত্রীর সাথে আমরা অনেক আপ্যায়িত হয়েছি। তারপরে কাজকর্মের সভ্যতাকে পেয়েছি, তার ভালোবাসার কথা, স্নেহের কথা ভুলার না। দেখলে সুন্দর হাসি দিয়ে কথা বলতো, ভাই কখন আসলে। তার বাবা মা দুইজনে অশিক্ষিত, খুব বেশি শিক্ষিত না, কিন্তু যখন সে পড়াশোনা করতো হারিকেন জ্বালিয়ে, তার বাবা বলতো, আমি যেটা গুরুত্ব দিই নাই, আমি এক কলমও লিখতে পারি না বাবা, তুমি পড়াশোনা করো যেন তোমার বাবার অজ্ঞতা তুমি দূর করতে পারো। ওইটি অনুসার অসহায় কোনো লোককে দেখলেই তিনি তার সাথে কথা বলতেন। আর ওই কারণেই আমি তার সাথে বলেছিলাম যে এইটা কেন, তখন তিনি এইভাবে বলেছিলেন যে আমার বাবাও এরকম এত শিক্ষিতও ছিল না, কিন্তু আল্লাহ বা সৃষ্টিকর্তার রহমতে আমাকে এই জায়গায় তিনি আসীন করেছেন। তো সদাপ্রভু ঈশ্বর তিনি স্বর্গে নিতে চান, তাহলে অনন্ত জীবন, যে জীবনে আমরা আকাঙ্ক্ষী, তা দান করতে পারেন একমাত্র সদাপ্রভু ঈশ্বর। সাধু যোহন তিনি প্রকাশিত বাক্যে 7 অধ্যায়, যদি কারো সুযোগ থাকে একটু লিখতে পারেন, স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকে, 7 অধ্যায় 15 থেকে 17, সেখানে লেখা আছে, যখন আমি তাদের সঙ্গে থাকবো তাদের আর কোনো অভাব হবে না, তাদের কোনো রৌদ্র লাগবে না, তাদের কোনো উত্তাপে কষ্ট দিবে না, তাদের কেউ অত্যাচার করবে না, তাদের সঙ্গে যখন আমি থাকবো। তাই আমার মনে হয় যখন আমরা এই বাক্য শুনি, তখন আমার মাথা এমনি নত হয়ে যায়, কেননা আমার সম্মান, আমার টাকা পয়সা, আমার বংশ মর্যাদা কোনোটাই আমাকে সাপোর্ট করবে না, একমাত্র ঈশ্বরের ভালোবাসা ছাড়া। তুমি কেমন আছো, একটা কথাই সে বলতে, আমি ভালো আছি দাদা, এই ওষুধ খেয়ে আমি ভালো আছি, অমুক জায়গায় ওষুধ খেয়ে আমি ভালো আছি। এই যে তার একটা মনোবল, এই মনোবলটা যে কিভাবে ভেঙে গেল, এটা আমার বোধগম্য নাই। তার যখনই আমি আসি, যখনই জিজ্ঞেস করি, তখনই খোঁজ নিই, তখনই তার মনের একটা বল ছিল। সে কোনো সময় ভাবেনি যে সে এই পৃথিবী ত্যাগ করবে। কিন্তু যখন আমি শেষ মুহূর্তে যখন ঢাকা থেকে খবর আসলো আমার কাছে, যে আমি শুনলাম যে সেই রাত 4টার সময় এসে বর্ণালী মারা গিয়েছে, আমার খুব চিন্তা করলাম আমি তখনই যে কিভাবে সে এত মনের দিকে, সে এত বড় একটা আশা তার মনে ছিল, কিন্তু সে কিভাবে সে চলে গেল, আমার খুব কষ্ট লেগেছে। কারণ আমাদের ভাই বোনদের মধ্যে অনেক কটা বউ আছে আমার ভাইদের মধ্যে, কিন্তু তার মধ্যে এই বউটাই ছিল খুবই ভালো, এরা অস্বীকার করা যাবে না, অস্বীকার করার কোনো এই লাইনই নেই যে এই বউটা এত ভালো ছিল। যাই হোক, আপনারা কিছু আপনার তার আত্মার জন্য, তার আজকে 40 আমাদের মানতে হবে। সে 40 দিন আগে সে মৃত্যুবরণ করেছে, এবং 40 আগে তার 40 দিন আমরা
পালন করতে হবে। এটা আমাদের একই প্রথমেই বললাম যে আমি কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, খুব মনের কষ্ট আছে, অনেক কষ্ট আছে ওই বর্ণালী মারা যাওয়াতে। যাই হোক, তারপরেও এখন আমরা আপনাদের একটা অনুরোধ যে আপনার তার আত্মার জন্য প্রার্থনা করবেন, অবশ্যই প্রার্থনা করবেন, খুব যেন সে দেখতে পায় যে আমার ছেলেরা, আমার স্বামী আছে, ছেলেরা আছে, নাতি নাতনি আছে, তারা কি তারা তাদের জন্য যেন সে অবশ্যই তারা বুঝতে পারে, সে তার আত্মার থেকে সে দেখতে পারে। আর একটা প্রার্থনার বিষয় হলো যে সে তার পিছনে ভাগে 3টি ছেলে আছে, 3টি ছেলেই রত্ন ছেলে। আমার খুবই পছন্দ হয় 3টি ছেলের ব্যবহার আদি, চলাফেরা আমার খুবই ভালো লাগে এবং আমি তাদেরকে প্রশংসা করি। যাই হোক, আমাদের ছেলে 3টে খুবই ভালো। তারা কালকে এসে আগেই আমার বাড়িতে গিয়েছে, যেটার সঙ্গে দেখা করেছে। এই যে একটা মনের তার 3টে ছেলে আর নাতি নাতনিও আছে, 3টে নাতনি আছে। এরা যেন ভালো থাকে, এদের মনে যেন শান্তি পায়, এদের মনে যেন আত্মা যেন, এদের মন যেন এই এখনো মার জন্য তাদের দুঃখ মনে ভালাকান্ত মন রয়েছে। যাই হোক, যেন তারা শান্তি পায় ও মনের দিক যারা, এই জন্য আপনাদের অনুরোধ, তাদের এই 3 ছেলে এবং তার সঙ্গে তার স্বামী আছে, আপনারা তাদের জন্য প্রার্থনা করবেন যেন তারা ভালো থাকে, নিশ্চিন্তে থাকে, তাদের মনে আর যেন দুঃখ না আসে। এই হচ্ছে আমার বক্তব্য। আসলে আমরা এখন প্রার্থনায় যাই। দয়াময় যিশু, আজকের এই দিনটার জন্য প্রভুকে আমরা 40 দিন ধরে অপেক্ষা ছিলাম প্রভুকে। প্রভুকে আমরা সেই গিয়ে এসেছি প্রভুকে, যাকে তুমি তুলে নিয়েছো প্রভুকে। প্রভুকে আমরা তার আত্মার জন্য তোমার কাছে প্রার্থনা রেখেছি প্রভুকে, বা প্রার্থনা চাইছি এখনো। আর আমাদের পরীক্ষা নিও না, কিন্তু মন্দিরকে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগ যুগ তোমারই। আমিন। শান্তিদাতা ঈশ্বর, প্রভু, যে সন্তানেরা বিশ্বাস সহকারে তোমার চরণে দান রেখেছে, তুমি সেই দান আশীর্বাদ করো এবং প্রভু তাদের পরিবারকে তুমি সকল অভাব মন্দতা থেকে রক্ষা করো। এবং প্রভু, আমাদেরকেও তুমি উৎসাহিত করো, আমরা যেন তোমার নাম স্মরণ করে দান উৎসর্গ করতে পারি। কারণ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমিন। বিশ্বাসে মিলিত গণের আত্মা শান্তিতে বিশ্রাম করুন এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সঙ্গে, বিশেষ করে পুলিন্দা তার 3টি সন্তান, বৌমাত্মীয়, প্রিয়জন সকলের সঙ্গে এখনো চিরকাল বিরাজ করুন, আমিন। ইম্মানুয়েল। সকলকে ধন্যবাদ অর্পিত। আমার কাছে কত এখন আমার কাছে এই মিলি তুমি যাও 60 মিনিট দিচ্ছে না তুমি 5 মিনিট 3 4 ছোট মিল করে 4 3 মিলি করে করে দেখে যাতে রাস যেটা ছোট মনে হয় সেটা একটু দিয়ে দিবা, যেটা বলে ওটা রস ধরে দিবে। একটু রস মস লাগলে পরে নিয়ে নেবেন, সমস্যা নেই। তো বলে করে একটু ঝোল টোল নিয়ে গেল, একবার করে দিতাম, তাহলে মানান দেখা যাবে, সুন্দর কাট কেটে দেখা যাবে। হাততালি মারো, হাততালি মারো। এই ইয়েতে 2টো লবণ তৈরি করতে 2টো বাড়িতে লবণ তৈরি করা, এই 2-3 বাড়ি ওই ভিতরে জল ভর্তি করে সেগুলো দিয়ে দাও। আমাদের যারা সেনাবাহিনী আছে এগুলো এসে রাখ দাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ইয়ে করো, ওই যে শশা, খালি ডাইরেক্ট শশা, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওকে যাও, ওই দিয়ে এসো, একটা দিয়ে ফেলতো, খাওয়াটা দাও, ওই খোলা ফেলতো, হ্যাঁ সব দিয়ে যাবো।
তুমি একটা কয়টা করে চেয়ার বসে না সেই কয়টা করে দেবো কটা ধরে 3 আর 6 আর 3 9 10 11 12 13 থেকে আগে যাবে কাজ সব ওরা পরশু দিন এসে পিতার সাথে বসে ও একসাথে এসে সব হাড্ডি বাড্ডি হলে একটু সেটা একটু মাংস দিয়ে দিও বুঝলে কথা বলো না যত অমিল না হয় সুন্দর নষ্ট হয় সুদিন ভাই কেমন কাটে দুটো চামচ দাও চামচ দাও চামচ দাও তোমার ডাল ভাগ করে দাও দুটো চলে জোড়া নাও নাও সবাই নাও ভালো ও গরিবের চ্যানেল যেরকম চলার দরকার ওরকমই চলবে হাঁটা দেবো গাড়ি গাড়ি কি খবর এটা হলো মামি আচ্ছা বড়কে রাহা করতে হবে হ্যাঁ হ্যাঁ এই জন্য তো এই ব্যাপার ধরে ফেলাইছে মাল আর কত থাকবে মুরগি আছে ও মাংস দিয়ে আসলে তুমি দিলি না আলু ঘাটে দিয়ে ছবি দিই লবণ কিছু লাগে
আমি দুটো লাগবে কি লাগবে তাহলে আমি মুরগি নিয়ে আসবো না না থাক আচ্ছা খাই তো আছে আবার ওখানে খাতে বসে ডাল তো অনেক রান্না করেছে কেউ খাবে নাকি ডাল এত দেখি ডাল মেরে দিয়ে আসি না নিলে তোকে দিয়ে আসি কি দেখে ডাল মেরে দিয়ে আসি ডাল 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 চলো দাদা ডাল চলো এটা কামড় করে তুমি ভাত নেই ভাত কি সব চেয়ে দিকে হ্যাঁ হ্যাঁ গরু খান না গরু বাদ দিচ্ছেন খাও গরু বাদ গরু তো দাদা খাই বলে আমার মনে হয় আমার জীবনে বোধ হয় 2-1 দিন আমাদের ওই একদিন খাইছিলাম এটা মনে আছে শুধু 2-1 দিন আর বন্ধ করছে অনেক দিন বাকি ফেলে দিয়ে আসতে কি তরকারি কি লাগবে মুরগি ও এই জন্যই অবস্থা এদিকে গরু খায় না কিরা জানো কেনে তো গরু খায় না আমার 2 মিনিট কাঠমের দোকান আছে খাওয়া শেষ জীবনের যা হ্যাঁ একটু দেখাতাম কি পরিমাণে খায় কয় প্লেট খায় এ রাজু কই হ্যাঁ কথা বলছিস নে এটা গোস খা গোস খা নানা বাড়ি বেড়াইতে আসছো তাহলে একটু লেটে খাও আন্টি কোথায় গেল আন্টি কোথায় গেল
আচ্ছা ওই টেবিলটা থেকে ওই প্লেট কটা উঠেনি হ্যাঁ ওইটাই চাইছিলাম আমি দেন ওরা আমার কাছে দেন কোথায় গেল দেন আনতে গিয়ে দিয়ে নি এটা কিসের খাই দিবে হাত কাট কারো দেশে না কেউ মামা কি লাগবে কি লাগবে বলো? হ্যাঁ দিবা বলো কি নিবা তাই বলো কি এবার দাঁড়া খোকন আসো বিয়াই কো এদিকে খালি পেলে বলে বাড়িতে খাবো না তো কোন খাবো এই পাশে রোজই খাইনি তো রোজই খাবে তো দুলা ভাই কই মাংস টাংস পানে নাকি কই দুলাভাই খালি পাত্র হ্যাঁ বাড়ির বউ হ্যাঁ বাড়ির বউরে যে বাটি ভরা আমি তো দিলাম এবার ছবি তো এবার ছবি তো তিন দিন তো তিন দিন হ্যাঁ এবার ছবিতে স্যার হ্যাঁ খালি বাটিটাও সামনে ডাইল দাও রাখ হ্যাঁ সেই বেশি তো বাইর বড় বউ কি খানে আলাপ আদো তার সঙ্গে আরসির বোতলটা সামনে দে দূর হ্যাঁ আয় হায় রে তুমি সে আছে আমার কাজ করবে না ছবি তুললো কার ভাগি আর ছবি তুললো কি এটাই তো হয় আমরা গেলাম টাকা করে দিলো একটু খুশি হয়েছি বুঝে যাও মনে করো না যে দিনেই আগে যাবো কি করতে আমার আগে আমার কাছে ফোন করে আমি একলা তো কখন থাকি কখন যাই তোমরা যাই ভালো দাদারা কালপাড়াডাঙ্গা থেকে এসেছে আমাদের পিছে তো ভাই হয় কবির ভাই এইটা হলো মামি আমরা এই যে মামা কালপাড়াডাঙ্গা থেকে এসেছে এই যে বৌদি তিতা সেখানে সবাই খাওয়া দাওয়া শেষে বসে বসে গল্প করতেছে দাদা আমি তো মা বললো না যে বড় সেই বললো না তুই বললে হবে ও বললে হবে এখন ও বাড়ির বড় ছেলে না কই যাবি গাড়ি খাইতে কি বললে পান খাই তো এখনো খাওয়া দাওয়া চলতেছে শেষ পর্যায়ে আমরা চলে আসলাম একেবারে পিসেরা যশোরে চলে যাচ্ছে যশোরে চলে যাবে তো এই জন্য ওনারা খাওয়া দাওয়ার পর বেশি লেট করে নেয় তাড়াতাড়ি বেরিয়ে করলে ওনারা আবার যশোরে ফেরত যাবে হয়তো আমাদের বাড়িতে একটু দাঁড়াবে দাঁড়িয়ে তারপরে তারা যশোরে ফেরত যাবে এভাবেই প্ল্যান ঠিক আছে বলে আমার একটা ভাইয়া হবে বল ভাইয়া এখন হবে আশা করছি আন্দাজ আগে থেকেই আরে আমরা যাবো না তাই হবে আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এটা আমাদের বাড়ির সামনে এই যে জমি বিক্রি করবে সেটা দেখাশোনা চলতেছে আর ঝড়ে এসে পাশের এই যে গদি ঘরটা ভেঙে গেছে যে এখন সবাই চলে যাবে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন সবাই চলে যাবে এই যে জমিটার দিকে থেকে সবাই তারপরে যে যার মতো চলে যাবে আশা করতেছি সমস্ত ভুল ভ্রান্তি আপনারা মার্জনা করবেন হয়তো ভালোভাবে আপনাদের অনেক কিছু দেখাতে পারিনি আমি কারণ আমি নিজেও অনেক কাজ করছি ফাঁকে ফাঁকে যতটুকু যা পারছি আপনাদের জন্য ভিডিও করছি
আশা করতেছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরিশেষে সকলকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন।